হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যাপটি প্লাস। অ্যাপটি প্লাসে সবাইকে স্বাগত। তো প্রত্যেক সপ্তাহের মতো নিয়ে চলে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার সিরিজ। আগামী ডাব্লিউবিসিএস এক্সামিনেশনকে লক্ষ্য রেখে আমরা এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার সিরিজটা করছি। এবং প্রত্যেকটা সিরিজে আমরা কি করছি, 30টা করে এমসিকিউ কোশ্চেন রাখছি, কোশ্চেন অ্যান্সার ফর্মেটে করছি। এবং তার সাথে সাথে দুটো মেন্সের কোশ্চেনও আমরা কিন্তু ডিসকাশন করছি। দুটো মেন্সের কোশ্চেন আমরা কেন ডিসকাশন করছি? দুটো মেন্সের কোশ্চেন আমরা এই কারণে ডিসকাশন করছি যে 2025 থেকে ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ প্যাটার্ন হতে চলেছে। সেই জন্য আমরা এটা দুটো মেন্সের কোশ্চেনও রাখছি তার সাথে সাথে। আর এই ক্লাসের যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও, তাহলে এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা ক্লাসের পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। দেখো, বলছে হু হ্যাজ রিসেন্টলি টেকেন ওথ অ্যাজ দ্য 47 প্রেসিডেন্ট অফ আমেরিকা। দেখো, ডোনাল্ড ট্রাম্প তো ইলেকশন জিতে গেছিলেন, আমরা জানি। তো এখন উনি রিসেন্টলি ওথ নিয়েছেন। এই ওথ কে দিয়েছেন ওনাকে? আমেরিকার যিনি চিফ জাস্টিস এই ওথটা ওনাকে দিয়েছেন। এবং 47 প্রেসিডেন্ট অফ আমেরিকা হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন। আচ্ছা, এর আগে 46 প্রেসিডেন্ট কে ছিলেন? জো বাইডেন ছিলেন। আচ্ছা, আমেরিকাতে মেনলি দুটো পার্টি আছে, টু পার্টি সিস্টেম আছে। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রিপাবলিকান পার্টির, আর জো বাইডেন বা কমলা হ্যারিস এরা দুজনেই হচ্ছে ডেমোক্রেটিক পার্টির। বা যদি আমি সোজা ভাষায় বলতে চাই, বলা হয় যে ডেমোক্রেটিক পার্টি কিছুটা লেফট উইং, আর রিপাবলিকান পার্টি রাইট উইং পার্টি, এরকম ধরনের একটা বলা হয়। আচ্ছা, এর আগেও 45th প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো 2016 থেকে 2020 অব্দি ছিলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে। প্রেসিডেন্টের যে টেনিওর সেটা হচ্ছে 4 বছরের টেনিওর। তো উনি 2016 সাল থেকে 2020 সালে ছিলেন। 2020 সালে উনি ইলেকশনে হেরে যান এবং জো বাইডেন জিতে যান ইলেকশন। 2020 থেকে 2024 অব্দি ছিলেন হচ্ছে মোটামুটি এই জো বাইডেন ছিলেন 4 বছরের জন্য। আবার এখন 2024-25 থেকে একদম 28 অব্দি থাকবেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে দুবার প্রেসিডেন্ট হলেন। তো আমেরিকাতে ম্যাক্সিমাম দুবার প্রেসিডেন্ট হওয়া যায়। ঠিক আছে, দুবার হওয়া যায়, তারপরে আর হওয়া যায় না। এটা একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছে, 22nd অ্যামেন্ডমেন্ট অফ আমেরিকান কনস্টিটিউশন যেটা করা হয়েছে। তারপর থেকে আর কেউ হতে পারে না। কিন্তু ইন্ডিয়াতে যদি আমরা দেখি, ইন্ডিয়ান প্রেসিডেন্ট, ভারতের যিনি রাষ্ট্রপতি, তার কিন্তু কোনো আপার লিমিট নেই। হ্যাঁ, তার মানে যতবার খুশি একজন ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারে। আচ্ছা, আর এই যে কেয়ার স্ট্যামার আছেন, ইনি হচ্ছেন ইউকের প্রাইম মিনিস্টার। আর কমলা হ্যারিস এর আগে পর্যন্ত কি ছিলেন? এই আগের টাইমে যখন জো বাইডেন প্রেসিডেন্ট ছিলেন, তখন এই কমলা হ্যারিস ছিলেন হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আর জো বাইডেন অসুস্থতার কারণে ইলেকশন থেকে সরে দাঁড়ান, সেই জন্য ডোনাল্ড ট্রাম্প ভার্সেস কমলা হ্যারিস ইলেকশনটা হয়েছিল। তো ডেমোক্র্যাটসদের তরফ থেকে কমলা হ্যারিস ছিলেন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, আর রিপাবলিকান পার্টির তরফ থেকে ক্যান্ডিডেট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তো আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প জিতে যায়। আচ্ছা, আমি কেন ডিসকাশন করছি এটা নিয়ে এতক্ষণ ধরে? তার কারণ হচ্ছে আমরা ডাব্লিউবিসিএস এর যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি, ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তখন আমরা কিন্তু দেখতে পাবো যে আমেরিকার এই প্রেসিডেন্ট হিসাবে, প্রেসিডেন্টের ওপর প্রেসিডেন্টকে নির্বাচিত হয়েছেন তিনি কোন পার্টির লোক ছিলেন, এটা থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অলরেডি এসেছে। সেই জন্য আমি এটা ডিসকাশন করে দিলাম। চলো, এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের জন্য নির্বাচিত হলেন। পরের প্রশ্ন দেখো, রিসেন্টলি হোয়ার ইজ দ্য 85th অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্স বিং স্টার্টেড? কোথায় 85তম অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্স স্টার্ট হলো? এটা স্টার্ট হলো হচ্ছে বিহারে। বিহারে স্টার্ট হলো। দেখো, প্রিসাইডিং অফিসার, আমরা জানি আমাদের ইন্ডিয়াতে কি সিস্টেম ফলো করি আমরা। আমরা বাই ক্যামেরালিজম ফলো করি। মানে আমাদের দুটো হাউস আছে, একটা হচ্ছে যদি আমরা সেন্ট্রাল লেভেলে দেখি, ইউনিয়ন লেভেলে দেখি, একটা হচ্ছে লোকসভা, একটা রাজ্যসভা। আর স্টেট লেভেলে যদি দেখি, তাহলে স্টেটে একটা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি, একটা হয় লেজিসলেটিভ কাউন্সিল। কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল শুধুমাত্র 6টা স্টেটেই আছে। এবার এই যে লোকসভার যে প্রিসাইডিং অফিসার, লোকসভার যে প্রিসাইডিং অফিসার তাকে আমরা বলি স্পিকার। আর রাজ্যসভার যিনি প্রিসাইডিং অফিসার তাকে আমরা বলি হচ্ছে চেয়ারপারসন। আচ্ছা, এবার আমাদের দেশের যিনি ভাইস প্রেসিডেন্ট, যিনি উপরাষ্ট্রপতি, তিনি তার পদাধিকার বলে তিনি হচ্ছেন এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। তো ভাইস প্রেসিডেন্ট যিনি আমাদের থাকেন, আমাদের দেশে যিনি উপরাষ্ট্রপতি, উনি পদাধিকার বলে হচ্ছে রাজ্যসভার চেয়ারপারসন। আর লোকসভার যিনি স্পিকার হন, তিনি হচ্ছেন যে 543 এমপি লোকসভাতে ইলেক্ট হয়ে আসেন, তাদের মধ্যে থেকে ইলেকশন হয়ে একজন স্পিকার পদে আসন গ্রহণ করে। হয়ে গেল? ঠিক আছে, চলো। এবার বাকি যদি আমি অপশন থেকে একটু বলে দিই, দেখো, উত্তরাখণ্ডে 38 ন্যাশনাল গেমস এর আয়োজক রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড। গোয়াতে যেটা হলো সেটা হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল
ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজক রাজ্য, আর দিল্লিতে খো খো ওয়ার্ল্ড কাপ হলো, যেখানে ইন্ডিয়া জিতেছে নেপালকে হারিয়ে, দুটো ক্ষেত্রেই, মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রে। দেখো এই যে কোথায় হলো এটা, এটা হলো হচ্ছে বিহারে, এবং লোকসভার যিনি স্পিকার ওম বিড়লা, উনি এটার উদ্বোধন করেছেন, এই 85তম অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্সটা উনি উদ্বোধন করেছেন। এবং এটার যে মেন থিম ছিল সেটা হচ্ছে 75th অ্যানিভার্সারি অফ দ্য কনস্টিটিউশন, এটা ছিল থিম। পরের প্রশ্ন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ ডিজি, ডিরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফ এর ডিজি হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো এটা অ্যাপয়েন্ট করা হয়েছে তোমার জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জিপি সিং কে অ্যাপয়েন্ট করা হয়েছে। এটা রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসে, সেই জন্য আমি কোশ্চেনটা রেখেছি। পরের প্রশ্ন দেখো, হুইচ স্পেস এজেন্সি হ্যাজ কন্ডাক্টেড ক্রপ টেস্টিং, বলছে কোন স্পেস এজেন্সি রিসেন্টলি ক্রপ টেস্টিং করেছে টু স্টাডি প্ল্যান্ট গ্রোথ ইন স্পেস, স্পেসে প্ল্যান্ট গ্রোথের জন্য রিসেন্টলি কোন স্পেস এজেন্সি ক্রপ টেস্টিং করেছে? তো এটা করেছে আমাদের কাছের আমাদের প্রিয় ইসরো, ইসরো করেছে। ইসরোর হেডকোয়ার্টার কোথায়? ব্যাঙ্গালোর। এবং এর যে বর্তমানে প্রেসিডেন্ট, বর্তমানে যে চেয়ারম্যান, তার নাম হচ্ছে ভি নারায়ণন, ভি নারায়ণন। আচ্ছা, নাসা হচ্ছে ইউএসএ, আমেরিকার স্পেস এজেন্সি। স্পেস এক্স তো এলন মার্কসের, স্পেস এক্স হচ্ছে এলন মাস্কের, আর রস কসমস হচ্ছে রাশিয়ার স্পেস এজেন্সি, রাশিয়ার স্পেস এজেন্সি। দেখো এই এক্সপেরিমেন্টের আন্ডারে কি করা হয়েছে, কাউপিকে 4 দিন ধরে জার্মিনেট করা হয়েছে, এবং কম্প্যাক্ট রিসার্চ মডিউল ফর অরবিটাল প্ল্যান্ট স্টাডিজ ক্রস এক্সপেরিমেন্ট করা হয়েছে এখানে। এই স্পেসে প্ল্যান্ট গ্রোথের যে এক্সপেরিমেন্ট সেটা আমাদের ইসরো করেছে। দেখো একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, এর আগে আমি করেছি, যে তোমরা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নাও। ডাব্লিউবিসিএস সাকসেস গাইড বলে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ লঞ্চ করেছি। এই গ্রুপে তোমরা, টেলিগ্রাম গ্রুপে কিভাবে লঞ্চ হবে, এই ভিডিওর তোমরা ডেসক্রিপশনে যাবে, সেই ডেসক্রিপশনে গেলে তোমরা একটা লিঙ্ক পাবে, এই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই চ্যানেলে জয়েন হতে পারবে। এবার এই চ্যানেলে জয়েন হয়ে তোমাদের লাভ কি হবে, দেখো এখানে আমরা ডেলি প্র্যাকটিস কোশ্চেন কিন্তু পোস্ট করছি। এই ডেলি প্র্যাকটিস কোশ্চেনে তোমরা অ্যান্সার লিখবে, অ্যান্সারটা লিখে তোমরা এখানে ধরো গ্রুপে সাবমিট করলে, তারপরে তোমরা সেটার ইভ্যালুয়েশন পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা ইভ্যালুয়েশন পেয়ে যাবে, তার সাথে সাথে তোমরা এটার যে মডেল অ্যান্সার হয়, এই কোশ্চেনের মডেল অ্যান্সারটাও তোমরা কিন্তু ডেলি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে নাও। পরের প্রশ্ন দেখো, হুইচ স্কিম হ্যাজ কমপ্লিটেড 10 ইয়ার্স অন 22 জানুয়ারি 2025, 2025-এর 22 জানুয়ারি কোন স্কিম 10 বছর পূর্ণ করলো? দেখো এই স্কিমটা কিন্তু সবসময় অলমোস্ট নিউজে থাকে, এবং যেহেতু 10 বছর এটা পূর্ণ করলো, সেজন্য কিন্তু এটা আরো ইম্পর্টেন্ট হয়ে গেল। সেটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম। এটা এটা মেনলি কি জন্য করা হয়েছে, ওমান এম্পাওয়ারমেন্ট করার জন্য। এই দেখো, জেন্ডার ডিসক্রিমিনেশন কমানোর জন্য, বিশেষত যেখানে লো চাইল্ড সেক্স রেশিও আছে, সেখানে মেয়েদেরকে ভালো করে এডুকেশন দেওয়া, মেয়েদের ওয়েলফেয়ার করা, এটা হচ্ছে এটার মেন উদ্দেশ্য। এবং মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এটা সেলিব্রেট করছে এই 10th অ্যানিভার্সারিটাকে। সেটা শুরু হচ্ছে 22 জানুয়ারি থেকে এবং চলবে 8ই মার্চ অব্দি। কেন 8ই মার্চ অব্দি চলবে, কারণ 8ই মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, সবদিন পর্যন্ত এটা চলবে, এটা সেলিব্রেশনটা চলবে। আচ্ছা, পিএম কিষাণ সম্মান নিধি স্কিম, এটা 2019 সালে স্টার্ট হয়েছে, এটা 2019 সালে স্টার্ট হয়েছে। এটার আন্ডারে কি হয়, 2,000 টাকা করে কিস্তি দেওয়া হয় 3 বার, তো টোটাল 6,000 টাকা দেওয়া হয় এটা, এটার আন্ডারে। উজ্জ্বলা স্কিম যখন স্টার্ট হয় তখন সেটা ইউপি থেকে প্রথম স্টার্ট করা হয়েছিল। আচ্ছা, আর স্বচ্ছ ভারত অভিযান 2 অক্টোবর 2014 সালে এটা লঞ্চ করা হয়েছিল। পরে প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি হ্যাজ কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট এক্সপ্রেসওয়ে টানেল, ওয়ার্ল্ডের লংগেস্ট এক্সপ্রেসওয়ে টানেল এর কনস্ট্রাকশন কমপ্লিট হলো, সেটা কোন দেশে হলো, সেটা চায়নায়, চায়নায় জিনজিয়াং প্রভিন্সের এখানে। হ্যাঁ, টানেল সেটা হচ্ছে উর্মিং ইউলি এক্সপ্রেসওয়ে এর পার্ট এটা একটা। এবং এই যখন টিয়ানসান মাউন্টেনের ওপর দিয়ে যেটা যেতে আগে কয়েক ঘন্টা লেগে যেত, সেটা এখন কমে দাঁড়ালো 20 মিনিট এই এক্সপ্রেসওয়েটা বানানোর ফলে। এবং এটা এখন ওয়ার্ল্ডের লংগেস্ট এক্সপ্রেসওয়ে টানেল হয়ে দাঁড়ালো, যেটার দৈর্ঘ্য প্রায় 22 কিলোমিটার, 22 কিলোমিটার লং, 22 কিমি লং এটা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, রিসেন্টলি মিখালি ভিলি হ্যাজ বিকাম দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি, তো কোন কান্ট্রির প্রেসিডেন্ট হিসাবে, কোন কান্ট্রির প্রেসিডেন্ট হয়েছেন উনি, উনি জর্জিয়ার প্রেসিডেন্ট হয়েছেন। এবার দেখো এই যে ইনি প্রেসিডেন্ট হয়েছেন জর্জিয়ার, এবার দেখো জর্জিয়ার লোকেশনটা দেখে নাও, জর্জিয়া। আচ্ছা, আচ্ছা, এর পাশে এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যাসপিয়ান সি, ক্যাসপিয়ান সি নিয়ে, কাস্পিয়ান সি এর সারাউন্ডিং কান্ট্রি নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখেছি। তো এটার যেটা ক্যাসপিয়ান সি এর যে সারাউন্ডিং কান্ট্রি, সেটা দেখো, রাশিয়া, আজারবাইজান, ইরান, তুর্কমেনিস্তান এবং কাজাকিস্তান। এটা হচ্ছে ক্যাসপিয়ান সি এর সারাউন্ডিং কান্ট্রি। তো এই সারাউন্ডিং কান্ট্রি থেকে কিন্তু প্রশ্ন আসে আমরা দেখেছি।
এবং আরো একটা যদি আমরা ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি বা অনেক পরীক্ষাতেও এই কোশ্চেনটা এসেছে, যে টার্কির লোকেশনটা দেখো, খুব একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট লোকেশন। দেখো ব্ল্যাক সি নর্থে আর সাউথে হচ্ছে মেডিটেরিয়ান সি। তো ব্ল্যাক সি এবং মেডিটেরিয়ান সি এর মাঝখানে কোন দেশ আছে, সেটা হচ্ছে টার্কি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট হয়ে গেল, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যেহেতু জর্জিয়া প্রেসিডেন্ট নিযুক্ত হলেন, সেহেতু জর্জিয়ার পাশে যেহেতু ক্যাসপিয়ান সি, তো এইভাবে আমরা ক্যাসপিয়ান সি সম্পর্কেও যে সারাউন্ডিং কান্ট্রি সেটা পড়ে নিলাম। হু হ্যাজ বিকাম হু বিকেম দ্য সেভেন্থ লার্জেস্ট কফি প্রডিউসিং কান্ট্রি গ্লোবালি। দেখো কফি প্রোডাকশনে ফার্স্ট হচ্ছে ব্রাজিল, লার্জেস্ট কফি প্রডিউসার হচ্ছে ব্রাজিল, আর ইন্ডিয়া হচ্ছে সেভেন্থ লার্জেস্ট। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়া হয়ে যাবে এখানে। পরের প্রশ্ন দেখো, দ্য হিস্টোরিক্যাল রত্নাগিরি সাইট হুইচ ওয়াজ ইন নিউজ রিসেন্টলি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট। হিস্টোরিক্যাল রত্নাগিরি সাইট সেটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে ওড়িশায়। এটা হচ্ছে তোমাদের ওড়িশা। এটা কেন নিউজে আছে, কারণ রিসেন্টলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তরফ থেকে যে একটা এক্সকাভেশন চালানো হয়েছিল, সেখানে বুদ্ধিস্ট রেলিক্স পাওয়া গেছে কিছু। সেই জন্য এটা আবার নিউজে এসেছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট সাইট। এটা হচ্ছে দেখো, এই যে মোস্ট ফেমাস বুদ্ধিস্ট সাইট ইন উড়িষ্যা। এবং এটা কোথায় সিচুয়েটেড, এটা একটা হিলে সিচুয়েটেড, যেটা হচ্ছে বিরূপা এবং ব্রাহ্মণী নদীর মাঝে এটা। হুম। পরের প্রশ্ন দেখো, প্রলয় মিসাইল হুইচ ওয়াজ ইন নিউজ রিসেন্টলি ইজ হোয়াট টাইপ অফ মিসাইল। এটা কোন ধরনের মিসাইল? এটা হচ্ছে তোমার সারফেস টু সারফেস মিসাইল, প্রলয় মিসাইল। দেখো এটা কেন নিউজে আছে, দেখো ফার্স্ট টাইম কি হলো, যে আমরা যারা ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ, আমরা স্বদেশীয় বানিয়েছি, আমাদের দেশে বানানো প্রলয় মিসাইল, এটা রিপাবলিক ডে প্যারাডে এটা শোকেস করা হলো। এবং এটা একটা শর্ট রেঞ্জ কোয়াসি ব্যালিস্টিক সারফেস টু সারফেস মিসাইল, এবং এটা ডেভেলপ করেছে হচ্ছে ডিআরডিও। আচ্ছা, এই যে মিসাইলের ক্লাসিফিকেশন, এটা কিন্তু লাস্ট দুটো ভিডিওতেও আমি বারবার বলেছি তোমাদেরকে, যে মিসাইলের যে ক্লাসিফিকেশন সেটা কিন্তু আমরা করতে পারি, একটা তো ট্র্যাজেক্টরির উপর করতে পারি, পাথের ওপর। সেখান থেকে করতে পারি হচ্ছে, একটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, আর একটা হচ্ছে ক্রুজ। হুম। এগুলো কিন্তু ডিটেলস আমি বলেছি, আগের ভিডিওগুলো আমরা দেখে নেবে, আমি জাস্ট একবার ক্যাটাগরাইজেশনটা করে দিচ্ছি। এর আগে কিন্তু ডিটেলস ব্যালিস্টিক কিরকম, ক্রুজ কি, ক্রুজের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি। সেই জন্য এখানে আর বলছি না আমি, আগের ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আগের যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও বানিয়েছি সেখানে কিন্তু এগুলো আমি বলেছি। আচ্ছা, ট্র্যাজেক্টরির উপর ভিত্তি করে এটা হতে পারে। আচ্ছা, স্পিডের উপর ভিত্তি করে আমরা দেখেছি আগের দিন। হ্যাঁ, কি হাইপারসনিক হয়, সুপারসনিক হয়, সাবসনিক হয়। হুম। এরকম করে স্পিডের উপর ভিত্তি করে, স্পিড অফ দ্য অবজেক্ট আর স্পিড অফ দ্য সাউন্ড, এটা করে আমরা দেখেছি। স্পিডের উপর ভিত্তি করে মিসাইলের ক্লাসিফিকেশন হয়। আর একটা লঞ্চ মুডের উপর ভিত্তি করে হয়। এটা তো সেলফ এক্সপ্লেনেটারি, কি সার্ফেস থেকে এয়ারে যাবে না, এয়ার থেকে সার্ফেসে যাবে নাকি সার্ফেস থেকে সার্ফেসে যাবে, এইভাবেই ক্যাটাগরাইজেশনটা হয়। তো ডিটেলসটা আমি তোমাদেরকে বলে দিলাম। পরের প্রশ্ন দেখো, হোয়ার উইল দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স বি হেল্ড। কোথায় প্রথম ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স হবে? সেটা হবে হচ্ছে তোমার এরকম, এখানে লেখা আছে গুজরাটের গান্ধীনগরে হবে 27 থেকে 30 জানুয়ারি। এবং এটা এই অলিম্পিক স্টাডিজের ব্যাপারে, যে কন্টেম্পোরারি ট্রেন্ডস, এর কি চ্যালেঞ্জ, এর কি অপরচুনিটি এই ফিল্ডে আছে, সেইগুলো নিয়ে ডিসকাশন হবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে গান্ধীনগর গুজরাটের গান্ধীনগর। আচ্ছা, মুম্বাই আমরা জানি, রিসেন্টলি আগের ভিডিওতে আমরা পড়েছি যে ইসকন মন্দিরের একটা উদ্বোধন হয়েছে। আচ্ছা, দিল্লিতে তো আমি একটু আগেও বললাম খো খো ওয়ার্ল্ড কাপের আয়োজন করা হয়েছে। আর ওয়ার্ল্ডের যদি আমরা দেখি, ট্রাফিক ইন্ডেক্সের টপে আছে হচ্ছে লন্ডন, এবং ইন্ডিয়ার মধ্যে টপে আছে হচ্ছে ব্যাঙ্গালোর। পরে প্রশ্ন দেখো, হুইচ বার্থ অ্যানিভার্সারি অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস ওয়াজ সেলিব্রেটেড অন 23 জানুয়ারি 2025। 23 জানুয়ারি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন, আমরা জানি। সেই দিনটাকে আমরা কি দিন হিসেবে পালন করি? পরাক্রম দিবস হিসেবে পালন করি, তাই তো? পরাক্রম দিবস হিসেবে পালন করি। তো এই বছর ছিল 128তম জন্ম জয়ন্তী। এটা মিনিস্ট্রি অফ কালচার উড়িষ্যাতে এই একটা সেলিব্রেশন করছে এটা নিয়ে। 3 দিন ধরে চলবে এই সেলিব্রেশনটা। এটা তাহলে কততম হলো? 128তম জন্ম জয়ন্তী নেতাজি সুভাষ চন্দ্র বোসের। হোয়ার হ্যাজ এ 72 ফিট টল স্ট্যাচু অফ লর্ড হনুমানা বিন ইনস্টল রিসেন্টলি। কোথায় করা হয়েছে, ইনস্টল করা হয়েছে? 72 ফুট লম্বা হনুমানের স্ট্যাচু, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে রিসেন্টলি এটাকে ইনস্টল করা হয়েছে। আচ্ছা, আর কিছু স্ট্যাচু নিয়ে যখন প্রশ্ন এলো, তখন কিছু ইম্পর্টেন্ট স্ট্যাচুর নাম আমি এখানে বলে দিয়েছি, একবার দেখে নাও। জাস্ট তোমরা জানো এগুলো, বাট আমি তাও বলে দিচ্ছি। স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটে আছে, এটা সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। স্ট্যাচু অফ ইকুয়ালিটি হায়দ্রাবাদে আছে। স্ট্যাচু অফ প্রসপারিটি আছে ব্যাঙ্গালোরে। স্ট্যাচু অফ পিস আছে শ্রীনগরে, এবং স্ট্যাচু অফ নলেজ আছে লাটুরে। হোয়ার ডিড দ্য 11th এডিশন অফ ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল স্টার্ট। এটা যেহেতু কলকাতায় স্টার্ট হয়েছে, সেজন্য ডাব্লিউবিসিএস যেহেতু তোমরা এক্সামিনেশন দিচ্ছ, তাই এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যে 11তম এডিশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে সেটা কোথায় স্টার্ট হলো? এটা কলকাতাতে স্টার্ট হলো। দেখো নন্দনে সিনেমাগুলো দেখানো হবে। হুম। নন্দন সিনেমা হলে টোটাল 30টা দেশের 116টা ফিল্ম এখানে দেখানো হবে।
পরের প্রশ্ন দেখো, হোয়ার ডিড দ্য খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 স্টার্ট? খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, এরকম খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, এটা হচ্ছে লাদাখে স্টার্ট হলো, লাদাখে খেলো ইন্ডিয়া উইন্টার গেম এটা। এখানে বারবার আমি বললাম যে দিল্লিতে খো খো ওয়ার্ল্ড কাপ, খো খো ওয়ার্ল্ড কাপের আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে উম বিহারে একটু আগে আমরা একটা দেখলাম যে প্রিসাইডিং অফিসার্স এর যে একটা কনফারেন্স, সেটা এখানে হেল্ড করা হয়েছে। আর এখানে ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে, এটাও আমরা দেখলাম 38তম ন্যাশনাল গেমস। আর বিহারে আর একটা জিনিস হয়েছে, খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর ব্যাপারটাও বিহারে হয়েছে। হোয়ার হ্যাজ দ্য ওয়ান প্লেট ওয়ান ব্যাগ ক্যাম্পেন বিন লঞ্চ রিসেন্টলি? এই ওয়ান প্লেট ওয়ান ব্যাগ, এটা তোমার প্রয়াগরাজে রিসেন্টলি কুম্ভ মেলার এখানে, মহাকুম্ভের এখানে করা হয়েছে। এইরকম একটা ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে, বলা হচ্ছে যে প্লাস্টিক যাতে ইউজ না করা হয়, তার বদলে ক্লথ ব্যাগ, স্টিল প্লেট, গ্লাস, এগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে প্লাস্টিকের বদলে। হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য নাইন্থ পার্টনার কান্ট্রি অফ ব্রিক্স? দেখো পার্টনার কান্ট্রি বলেছে, মেম্বার কান্ট্রি বলেনি। আচ্ছা, ব্রিক্স এর ইতিহাস আমরা জানি, ব্রিক্স শুরু হয়েছিল ব্রিক দিয়ে, তাই তো? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। পরবর্তীকালে পরের বছর 2010 সালে আমাদের এক বছর পরে ব্রিক প্রতিষ্ঠা হওয়ার পরে, কিছু বছর পরে পরের বছরে সাউথ আফ্রিকা জয়েন করে নেয়। তো তার নাম হয়ে যায় ব্রিক্স। তো 5টা মেম্বার ছিল, তারপরে আরো 5টা মেম্বার পরে জয়েন হয়। কে কে? ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, ইউএই, এবং 10th মেম্বার হিসাবে কয়েকদিন আগে জয়েন করেছে, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, হচ্ছে 10th মেম্বার কান্ট্রি হয়েছে। 10th মেম্বার কান্ট্রি ব্রিক্সের। আচ্ছা, সৌদি আরবের জয়েন করার কথা ছিল, বাট এখন অফিসিয়ালি হয়নি সেটা। 10th মেম্বার কান্ট্রি হিসাবে ইন্দোনেশিয়া জয়েন করেছে ব্রিক্সকে। এটা আমরা আগের যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি, সেখানে আমরা এটা নিয়ে পড়েছিলাম যে 10th। আচ্ছা, আর নাইজেরিয়া এখন 9th পার্টনার কান্ট্রি হলো। আর সুইডেন হচ্ছে 32তম ন্যাটো মেম্বার। আর বেলারুস হচ্ছে 10th, দশম এসসিও মেম্বার, এসসিও। তাহলে দেখো আমরা একটা কোশ্চেন পড়ছি, কিন্তু একটা কোশ্চেনের সাথে রিলেটেড যত কিছু ডিসকাশন হয় সেটাও আমি করে দিচ্ছি। এই দেখো, নাইজেরিয়া নাইন্থ, নাইন্থ মেম্বার কান্ট্রি হিসাবে জয়েন করলো, নাইন্থ পার্টনার কান্ট্রি, সরি, পার্টনার কান্ট্রি হিসাবে জয়েন করলো ব্রিক্সকে। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স? দেখো, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে কি করা হয়, যে কোন দেশের মিলিটারি কতটা স্ট্রং সেটা দেখা হয়। তো এখানে ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে 4th। ইন্ডিয়া কার কার পরে আছে? ইউনাইটেড স্টেটস, রাশিয়া এবং চায়নার পরেই ভারতের মিলিটারি হচ্ছে সব থেকে স্ট্রং, এটা এই ইন্ডেক্সে বলা হয়েছে। এবং ভুটান হচ্ছে এর সব থেকে বটমে আছে। ভুটানের র্যাঙ্ক হচ্ছে 145th, এবং এটা প্রত্যেক বছর 2006 সাল থেকে পাবলিশ করা হয় ইন্ডেক্সটা। এটা কে পাবলিশ করে? globalfirepower.com পাবলিশ করে। 15th ন্যাশনাল ভোটার্স ডে ওয়াজ সেলিব্রেটেড অন? 15তম ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হলো? 25শে জানুয়ারি। দেখো, 25শে জানুয়ারি 1950 সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠা হয়। হুম এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আর্টিকেল কত? আর্টিকেল 324 হচ্ছে এর আর্টিকেল, এটা আমরা জানি। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যেটা ফাউন্ডেশন ডে 25 জানুয়ারি 1950 সালে হয়েছিল, সেটাকেই আমরা ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালন করে থাকি। দেখো, ন্যাশনাল ভোটার্স ডে। Recently, who is the first Indian to take a hat trick in the under 19 World Women's World Cup? under 19 Women's World Cup, যেটা এখন মালয়েশিয়াতে হচ্ছে, সেখানে কোন ভারতীয় মহিলা প্রথম হ্যাট্রিক নিলেন? তার নাম হচ্ছে বৈষ্ণবী শর্মা, বৈষ্ণবী শর্মা। আর হরমনপ্রীত কৌর হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট ওমেন্স টিমের ক্যাপ্টেন। আচ্ছা, স্মৃতি মন্দনা আমরা কাল আগের দিনে একটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি যে ওডিআই ক্রিকেটে 4,000 রানে বেশি করলেন উনি। হ্যাঁ, মিতালি রাজের পরে উনি প্রথম ভারতীয় যিনি ওডিআই ক্রিকেটে 4,000 রানে বেশি, 4,000 রানের গন্ডিটা পেরোলেন। আর শেফালি বর্মাও হচ্ছে ইন্ডিয়ান ওম্যান ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান। তো এই হচ্ছে বৈষ্ণবী শর্মা। হু হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান আমেরিকান সেকেন্ড লেডি? দেখো, ফার্স্ট লেডি মানে কি? যিনি ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফ হবেন উনি হচ্ছেন ফার্স্ট লেডি, মানে প্রেসিডেন্টের ওয়াইফ হচ্ছে ফার্স্ট লেডি। যিনি ভাইস প্রেসিডেন্ট, ওনার ওয়াইফ হবে সেকেন্ড লেডি। ঠিক আছে? তো যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন, এখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট আছেন এবং জেডি ভান্স হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। তো উনার যে ওয়াইফ উষা ভান্স, উনি হচ্ছেন সেকেন্ড লেডি। এটা কেন ইম্পর্টেন্ট হয়ে গেল? কারণ উনি যেহেতু উনার ইন্ডিয়ান অরিজিন আছে, তো ইনি ইন্ডিয়ান আমেরিকান সেকেন্ড লেডি উষা ভান্স। আচ্ছা, কমলা হ্যারিস এর আগে যখন জো বাইডেন প্রেসিডেন্ট ছিলেন, তখন উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এবং কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন। চলো পরের প্রশ্ন, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে 2025 ওয়াজ সেলিব্রেটেড অন? ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করা হয়েছে? 24শে জানুয়ারি পালন করা হয়েছে। দেখো, এটা 24শে জানুয়ারি পালন করা হয়েছে। দেখো, 24শে জানুয়ারি পালন করা হয়েছে। 25শে জানুয়ারি আমরা এক্ষুনি দেখলাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফাউন্ডেশন ডে ছিল, সেই জন্য কি দেখলাম আমরা এক্ষুনি? দেখো, দেখে দিচ্ছে একবার, ন্যাশনাল ভোটার্স ডে 25শে জানুয়ারি আমরা পালন করলাম। তাহলে 24শে জানুয়ারি হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, আর 25শে জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে। পরের প্রশ্ন দেখো, হুইচ কান্ট্রি হ্যাজ ডেভেলপড দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন? বিশ্বের সব থেকে পাওয়ারফুল হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন
কোন দেশ ডেভেলপ করেছে? এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে। দেখো, হাইড্রোজেন ফুয়েল ট্রেন ইঞ্জিন ডেভেলপড বাই ইন্ডিয়ান রেলওয়ে এটা ডেভেলপ করেছে, এবং এর যে ফার্স্ট ট্রায়াল রান সেটা হবে হচ্ছে তোমার হরিয়ানাতে, জিন সোনিপত রুটে হরিয়ানাতে এটা হবে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন। আচ্ছা, ওয়ার্ল্ডের প্রথম যদি হাইড্রোজেন ট্রেন ইঞ্জিনের কথা বলি আমরা, তাহলে হচ্ছে জার্মানি। আর এশিয়ার মধ্যে যদি প্রথম বলি তাহলে হচ্ছে চায়না। হ্যাঁ। আর জাপানের সাথে আমরা কোলাবোরেশন করতে, বুলেট ট্রেনের ব্যাপারটা তোমরা জানো, জাপানের সাথে কোলাবোরেশন। পরে প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ফর ডিজিটাল স্কিল ইন দ্য রিসেন্টলি রিলিজড কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স? দেখো, কিউএস হচ্ছে একটা কোম্পানির নাম। হুম। আহ, একটা কোম্পানির নাম, সেই কোম্পানি এই ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স এটা রিলিজ করে। তো এর আন্ডারে যে ডিজিটাল স্কিল ক্যাটাগরি আছে, সেই ডিজিটাল স্কিলে ভারতের র্যাঙ্ক কত? তো সেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, দেখো, ইন্ডিয়া হ্যাজ বিন র্যাঙ্ক সেকেন্ড আফটার ইউএসএ। তো ইউএসএ হচ্ছে টপ এবং ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড এই ক্যাটাগরিতে। আর যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গ্রিন স্কিলে দেখি, তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে ফোর্থ। ঠিক আছে? তার মানে কোন দেশ ডিজিটালি কতটা স্কিলফুল, সেই হিসাবে এই র্যাঙ্কিংটা করা হয়েছে। পরে প্রশ্ন দেখো, রিসেন্টলি হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড এ পেনশন অফ 20,000 রুপিস ফর দ্য প্রিজনার হু ওয়ার জেল ডিউরিং দ্য এমার্জেন্সি বিটুইন 1975 টু 1977। দেখো, এমার্জেন্সি পিরিয়ড আমরা জানি 1975 থেকে 1977, তখন প্রাইম মিনিস্টার কে ছিলেন? তখন প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধীর সময় তখন এমার্জেন্সির সময় কি হয়েছিল, অনেক লিডার্সদেরকে, অপোজিশন লিডারদেরকে জেলে ভরা হয়েছিল। রিসেন্টলি যে উড়িষ্যার গভর্নমেন্ট আছে, উড়িষ্যা গভর্নমেন্ট বলেছে যে আমরা পেনশন দেবো 20,000 টাকা করে, যারা এমার্জেন্সি সময়ে যারা জেল খেটেছে তাদেরকে। দেখো, 20,000 টাকা করে পেনশন দেওয়া হবে এবং তাদেরকে ফ্রি মেডিকেল ফেসিলিটিও দেওয়া হবে। ফ্রি মেডিকেল ফেসিলিটি ট্রিটমেন্ট দেওয়া হবে তাদেরকে। হোয়েন ইজ ন্যাশনাল রোড সেফটি উইক 2025 সেলিব্রেট? দেখো, ন্যাশনাল রোড সেফটি উইক 2025 11 থেকে 17 জানুয়ারি অব্দি সেলিব্রেট করা হবে। এটা মানে পালন করা হবে ন্যাশনাল রোড সেফটি উইক। এটা পালন করে হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। দেখো, এখানে কিন্তু যখন আমরা রোডে বেরোই, তখন আমাদের কিন্তু শেয়ার রেসপন্সিবিলিটি অফ অল রোড ইউজার। এরকম না যে কোনো অ্যাক্সিডেন্ট যখন হয় তখন শুধুমাত্র যে গাড়ি চালাচ্ছে তার দোষ থাকে। অনেক সময় এমনও হয়, কোনো মানুষ যখন রাস্তা পেরোতে যায়, তো সে হয়তো খুব বাজেভাবে রাস্তা পেরোনোর জন্য তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হয়তো সেখানে হয়তো যিনি গাড়ি চালাচ্ছিলেন তার অতটা দোষ নেই। তো যেখানে সে যে অল রোড ইউজার আছে, যারা যে গাড়ি চালাচ্ছে, যে রোডে হাঁটছে, যে রোডে গাড়ি সাইকেলই চালাক, গাড়ি চালাক বা হেঁটেই যাক, সবারই কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে। তো সবার শেয়ার রেসপন্সিবিলিটি আছে, এবং রোড সেফটি সম্পর্কে লোককে আরো জানানোর জন্য এই সপ্তাহটা আমাদের পালন করা হচ্ছে। রিসেন্টলি হুইচ টেনিস প্লেয়ার হ্যাজ মেড দ্য রেকর্ড অফ প্লেইং মোস্ট গ্র্যান্ড স্ল্যাম ম্যাচেস? রিসেন্টলি কোন টেনিস প্লেয়ার সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলার রেকর্ড করলেন? দেখো, গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে টেনিসের সব থেকে বড় টুর্নামেন্ট। এটা মেনলি 4টে টুর্নামেন্টকে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ধরা হয়। দেখো, একটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান ওপেন, একটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, হুম, একটাকে বলা হয় উইম্বলডন, এটা হচ্ছে তোমার ইউকে তে খেলা হয়। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ইউএসএ, আমেরিকান ওপেন। তো এই 4টে ওপেনে যে ম্যাচ খেলা হয়, হুম, এই 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 টপ টপ যে ম্যাচগুলো হয় সেগুলোকে জেনারেলি আমরা গ্র্যান্ড স্ল্যাম বলে থাকি। এটা হচ্ছে টেনিসের টপ 4টে টুর্নামেন্ট, এটা প্রত্যেক বছর হয়। তো গ্র্যান্ড স্ল্যাম সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড কে করে ফেললেন? সেটা করে ফেললেন হচ্ছে নোভাক জোকোভিচ। উনি কার রেকর্ড ভাঙলেন? রজার ফেডারের রেকর্ড ভেঙেছেন। হ্যাঁ, রজার ফেডারার। এবং মেয়েদের দিক, মহিলাদের দিক থেকে যখন আমরা দেখি, সেরেনা উইলিয়ামস, উনি মেয়েদের তরফ থেকে সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলেছেন, এবং ছেলেদের তরফ থেকে সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলার রেকর্ড এতদিন পর্যন্ত ছিল রজার ফেডারের কাছে। এখন সেই রেকর্ডটা রজার ফেডারের ভেঙে দিলেন হচ্ছে নোভাক জোকোভিচ। তাহলে এখন সব থেকে বেশি এই গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলার রেকর্ড কার হাতে আছে? এখন হাতে আছে নোভাক জোকোভিচের। চলো, পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ওম্বার্সম্যান অ্যান্ড এথিক্স অফিসার অফ বিসিসিআই? দেখো, বিসিসিআই এর ওম্বার্সম্যান এবং এথিক্স অফিসার হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো এটা কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? অরুণ মিশ্রা। দেখো, রজার বিনি হচ্ছে বিসিসিআই এর প্রেসিডেন্ট, বিসিসিআই এর অধ্যক্ষ, প্রেসিডেন্ট। আচ্ছা, জয় শাহ এতদিন পর্যন্ত, এর আগে পর্যন্ত বিসিসিআই এর সেক্রেটারি ছিলেন। হুম। এখন জয় শাহ এই বিসিসিআই সেক্রেটারি পদ থেকে এখন চলে গেছেন হচ্ছে আইসিসি চেয়ারপারসন হয়ে গেছেন। আর এই বিসিসিআই সেক্রেটারি পদে এখন চলে এসেছেন হচ্ছে দেবজিৎ সাইকিয়া সাইকার। তো জয় শাহ এখন আইসিসির প্রেসিডেন্ট, রজার বিনি এখন বিসিসিআই এর প্রেসিডেন্ট, আর দেবজিৎ সাইকিয়া হচ্ছে বিসিসিআই এর সেক্রেটারি। আর বিসিসিআই এর ওম্বার্সম্যান এন্ড এথিক্স অফিসার হিসাবে নিযুক্ত করা হলো কাকে? অরুণ মিশ্রা। পরে প্রশ্ন রাখুন, হুইচ কান্ট্রিজ ওমেন্স অ্যান্ড মেন্স টিম ওন দ্য খো খো ওয়ার্ল্ড কাপ 2025 টাইটেল?
এটা আমি এর আগেও পড়াতে পড়াতে অন্য কোশ্চেনে ডিসকাশন করাতে করাতে বলে দিয়েছি অলরেডি। খো খো ওয়ার্ল্ড কাপের আয়োজন করেছিল ভারত, ভারতের দিল্লিতে এটার আয়োজন করা হয়েছে। এবং এখানে ও মেন্স এবং ওম্যান দুটো ক্যাটাগরিতেই ভারত নেপালকে হারিয়েছে এবং ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এবছর প্রথম খো খো ওয়ার্ল্ড কাপের আয়োজন করা হলো, এটা ইন্ডিয়া জিতলো। দেখো, হোয়ার ওয়াজ দ্য 55th অ্যানুয়াল মিটিং অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হেল্ড? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 55তম অ্যানুয়াল মিটিং কোথায় হলো? এটা হলো ডাভোস, সুইজারল্যান্ডে। এবার আমি যে ইম্পর্টেন্ট কিছু ইভেন্ট হয়, তার যে ইভেন্ট হয়ে গেছে অলরেডি তার একটা লিস্ট বানিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখো। দেখো, লাস্ট ইয়ার 2024 যে অলিম্পিক প্যারা অলিম্পিক হলো সেটা প্যারিসে হয়েছে আমরা জানি। 2024 ব্রিক্স এর আয়োজক দেশ ছিলেন রাশিয়া। G7 এর আয়োজক দেশ ছিল ইতালি 2024 সালে। 2024 সালে G20 এর আয়োজক দেশ ছিল ব্রাজিল। T20 ওয়ার্ল্ড কাপ 2024 যেটা জিতলো কে, যেটা T20 ওয়ার্ল্ড কাপটা মেন্সদের জিতলো ইন্ডিয়া, কাকে হারিয়ে? সাউথ আফ্রিকাকে হারিয়ে। সেটার আয়োজক দেশ ছিল হচ্ছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ। আচ্ছা, ওম্যানস এরও হয়েছে, ওম্যানস T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, সেটার আয়োজক দেশ ছিল ইউএই। আর 7th ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স 2024 সেটার আয়োজক দেশ ছিল ইন্ডিয়া, দিল্লিতে হয়েছে এটা। আর COP29 2024 হয়েছে বাকু, আজারবাইজানের রাজধানী বাকুতে হয়েছে। তো ইম্পর্টেন্ট যে বর্ষব্যাপী যে ইভেন্ট গুলো হয়েছে সেটারও আমি একটা লিস্ট তোমাকে বলে দিলাম। এবার দেখো, আমাদের 30টা এমসিকিউ করা হয়ে গেছে। এবার আমরা যেরকম কথা দিয়েছি যে লাস্টে আমরা দুটো মেন্সের কোশ্চেন করবো, সেই দুটো কোশ্চেন আমরা মেনলি ডিসকাশন করে দেবো যে কিভাবে ফরম্যাট আমরা লেখা উচিত সেভাবে। দেখো, আমরা রিসেন্টলি দেখেছিলাম যে বি আর আম্বেদকর, যিনি আমাদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন এবং যিনি আমাদের সংবিধান লিখেছেন, ওনাকে নিয়ে রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হয়েছিল। এবং রিসেন্টলি আমরা 26শে জানুয়ারি রিপাবলিক ডে পালন করলাম। এবং এই রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবসেই আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। তো সেই রেসপেক্টে আমি এই কোশ্চেনটা রেখেছি, সেই কন্টেক্সটে এই কোশ্চেনটা করা হয়েছে। বলছে যে হোয়াট ইজ কনস্টিটিউশনাল মোরালিটি। তো তাহলে তোমাকে প্রথমেই ইন্ট্রোডাকশনে কি করতে হবে? ইন্ট্রোতে কনস্টিটিউশনাল মোরালিটি সম্পর্কে একটু বলতে হবে। তো এটা আমার ইন্ট্রো হয়ে যাবে যে হোয়াট ইজ কনস্টিটিউশনাল মোরালিটি। তারপরে বলছে হাউ ইট ইজ ইনহারেন্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারপর তোমাকে দেখা যাবে যে কনস্টিটিউশনাল মোরালিটি ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাতে হবে যে হ্যাঁ, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কনস্টিটিউশনাল মোরালিটি আছে। হলো, এটা সেকেন্ড পার্ট হলো। তারপরে বলবে কিছু সুপ্রিম কোর্টের ভিউ পয়েন্ট বলেছে। তারপর কিছু সুপ্রিম কোর্টের তোমাকে কেস লজ দিতে হবে। হুম, কিছু সুপ্রিম কোর্টের তোমাকে জাজমেন্ট দিতে হবে। সেখান থেকে তোমাকে বলতে হবে যে কনস্টিটিউশনাল মরালিটির ইম্পর্টেন্স সম্পর্কে। হুম, তাহলে দেখো, প্রথমে বললে আচ্ছা, মোরালস বা এথিক্স যখন আমরা বলি তখন আমরা এটা কিসের বলি? স্টাডি অফ রাইট অ্যান্ড রং, তাই তো? স্টাডি অফ রাইট অ্যান্ড রং। এবার এই স্টাডি অফ রাইট অ্যান্ড রংটা যখন উইথ রেসপেক্ট টু কনস্টিটিউশন করি, সেটাই হচ্ছে কনস্টিটিউশনাল মোরালিটি। ঠিক আছে? তো এরকম করে তোমরা কনস্টিটিউশন মরালিটি কি এটা তোমরা বলে দিলে প্রথম লাইনে, দি রেফার্স টু দ্য অ্যাডারেন্স অফ কনস্টিটিউশনাল নর্মস উইদিন এ ডেমোক্রেটিক সিস্টেম। আচ্ছা, বি আর আম্বেদকর কনস্টিটিউশনাল মোরালিটি সম্পর্কে কনস্টিটিউশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটে এটা বলেছিলেন, এটাও তুমি মেনশন করতে পারো। তাহলে এটা তোমার হয়ে গেল ইন্ট্রো। এরপরে তুমি ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে কনস্টিটিউশনাল মোরালিটির কথা বলা আছে সেটা এক্সাম্পল দিয়ে প্রমাণ করতে পারো। যে প্রিয়াম্বেলে বলা আছে, দেখো প্রিয়াম্বেলে কিছু প্রিন্সিপালের কথা বলা আছে, জাস্টিসের কথা বলা আছে, লিবার্টির কথা বলা আছে, ইকুয়ালিটির কথা বলা আছে, ফ্র্যাটার্নিটির কথা বলা আছে। তোমরা ফান্ডামেন্টাল রাইটের এক্সাম্পল দিতে পারো, তার আন্ডারে আর্টিকেল 32 এর কথা বলতে পারো। যে আমাদের যদি ফান্ডামেন্টাল রাইটের হরণ করা হয় তাহলে আমরা রিট প্রয়োগ, মানে সুপ্রিম কোর্ট রিট প্রয়োগ করে সেই ফান্ডামেন্টাল রাইট যেগুলো আমাদের হরণ করা হয়েছে সেটা ফেরত দিয়ে দিতে পারে। আচ্ছা, ডিরেক্টিভ প্রিন্সিপালের কথা বলতে পারো। তারপর তোমরা শুধুমাত্র আমরা সিটিজেনরা ফান্ডামেন্টাল রাইট এনজয় করবো অন্য, সেটা নয়, আমাদের ফান্ডামেন্টাল কিছু ডিউটিও আছে আমাদের কান্ট্রির প্রতি, স্টেটের প্রতি। আচ্ছা, তারপর চেকস অ্যান্ড ব্যালেন্সও আছে আমাদের কনস্টিটিউশনে। কোনো একটা পার্টিকুলার অর্গান বেশি সুপ্রিম নয়। হ্যাঁ, প্রত্যেকটা অর্গান একটা আর একটা অর্গানের উপরে চেকস অ্যান্ড ব্যালেন্স রাখে। মানে লেজিসলেচার এক্সিকিউটিভের উপর রাখছে, এক্সিকিউটিভ জুডিশিয়ারির উপর রাখছে। এইভাবে আমরা টোটাল একটা চেকস অ্যান্ড ব্যালেন্স সিস্টেমের মধ্যে আছি। কেউ এখানে সুপ্রিম নয়, এখানে সুপ্রিম হচ্ছে কনস্টিটিউশন। এটা বললে আচ্ছা। তারপর সুপ্রিম কোর্টের কিছু কেস ল দিয়ে দিলে। হ্যাঁ, গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেস বলতে পারো। হ্যাঁ, তারপরে তোমরা নবতেজ সিং জোহার কেসে, যেখানে হোমোসেক্সুয়ালিটিকে ডিক্রিমিনালাইজ করা হয়েছিল এবং এলজিবিটি এলজিবিটি কিউ কমিউনিটির রাইটস কে রিকগনাইজ করা হয়েছিল, সেটা তোমরা বলতে পারো। পুটাস্বামী কেসের কথা বলতে পারো। আর সবরীমালা জাজমেন্টের কথা বলতে পারো, যেটা ইন্ডিয়ান ইয়ং লয়ার্স অ্যাসোসিয়েশন ভার্সেস স্টেট অফ কেরালার কেস। সেসব তোমরা কিছু কেস ল দিতে পারো, কারণ তোমাকে ডাইরেক্টলি বলেছে তোমাকে কেস ল সম্পর্কে বলতে হবে। তারপরে তোমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনাল মোরালিটির যে ইম্পর্টেন্স, সেই কনস্টিটিউশনাল মোরালিটির ইম্পর্টেন্সের কথা বলে তোমরা এটা অ্যান্সারটা এন্ড করতে পারো কনক্লুশন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে, দেখো রিসেন্টলি দিল্লিতে আমরা জানি অ্যাসেম্বলি পোল অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং 1 সপ্তাহ পরেই দিল্লিতে ইলেকশন হবে। তো সেই রেসপেক্টে কোশ্চেনটা রাখা হয়েছে। দেখো, বলছে যে আর্টিকেল 239 যেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের দিল্লিকে নিয়ে যে প্রভিশন, সেই প্রভিশন সম্পর্কে ডিসকাশন করো, এটা বলছে। আর অন্যান্য রাজ্য সরকারের তুলনায় দিল্লির রাজ্য সরকার যেটা আছে তার কম্পেয়ার করো। হুম, তাহলে দেখো, প্রথমেই তুমি বলে দিলে যে এস বালাকৃষ্ণন কমিটির, যেটা 1987 সালে গঠন করা হয়েছিল, তার রেকমেন্ডেশন অনুসারে 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1991
সালে করা হয় এবং আর্টিকেল 239 ইনসার্ট করা হয়। এটা হচ্ছে দিল্লিকে ইউনিয়ন টেরিটরি, যেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, এটা স্ট্যাটাস দেয়। হ্যাঁ, এবং দিল্লির কথা অবশ্যই ফার্স্ট শিডিউলে মেনশন আছে, সেটা তোমরা বলতে পারো যে ফার্স্ট শিডিউলে 28খানা স্টেট, 8টা ইউনিয়ন টেরিটরির কথা বলা আছে, সেখানে দিল্লির কথা বলা আছে। তো এইভাবে তোমরা একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলে। আচ্ছা, তারপরে প্রভিশনের কথা বললে। আচ্ছা, এটা 239 তে বলা আছে দিল্লিতে একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকবে, এটা বলা আছে। আচ্ছা, এটা আরো বলা আছে যে দিল্লি, আচ্ছা দেখো আমাদের কনস্টিটিউশনে 7 শিডিউল আছে, আমরা জানি 7 শিডিউল। 7 শিডিউলে আমরা জানি ইউনিয়ন লিস্ট আছে, স্টেট লিস্ট আছে, আর কনকারেন্ট লিস্ট আছে। ইউনিয়ন লিস্টের উপর ল, ইউনিয়ন লিস্টে যেসব আইটেম আছে তার উপর ল বানাতে পারে হচ্ছে পার্লামেন্ট। স্টেট লিস্টের উপর যেসব আইটেম আছে তার উপর ল বানাতে পারে জেনারেলি স্টেট। আর কনকারেন্ট লিস্টের উপর দুজনেই ল বানাতে পারে। কিন্তু দিল্লির ক্ষেত্রে কি, দিল্লি স্টেট লিস্টের উপর যা যা আইটেম আছে তার সবের উপরই ল বানাতে পারে, কিন্তু পুলিশ, পাবলিক অর্ডার এবং ল্যান্ডের উপর ল বানাতে পারে না। এটা হচ্ছে একটা 239 একটা স্পেশাল ফিচার। এবং দিল্লি অ্যাসেম্বলিতে কতগুলো টোটাল এমএলএ হবে, টোটাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিট কটা হবে, এস শিডিউল কাস্টের জন্য সিট কটা রিজার্ভ থাকবে, এই সবই পার্লামেন্ট ল দিয়ে ডিসাইড করবে। এটা হচ্ছে আর্টিকেল 239 প্রভিশন। হ্যাঁ, সেই অনুযায়ী পার্লামেন্ট 1991 সালে একটা ল পাসও করেছিল। আচ্ছা, এরপরে দিল্লি গভর্নমেন্টের সাথে অন্যান্য গভর্নমেন্টের তুলনা সেটা তোমরা করতে পারো। সেটা তোমরা বলবে যে হ্যাঁ, দিল্লি একটা ইউনিয়ন টেরিটরি, কিন্তু তাও এটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে। আর বাকি স্টেটগুলো কি, সেটা ফুল ফ্লেজ স্টেট। আচ্ছা, বাকি নর্মাল যেগুলো স্টেটের জন্য যে টোটাল যে লেজিসলেটিভ অ্যাসেম্বলির সিট, তার 15% হতে পারে হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, ইনক্লুডিং চিফ মিনিস্টার। তাহলে কাউন্সিল অফ মিনিস্টার ইনক্লুডিং চিফ মিনিস্টার টোটাল কতজন হতে পারে, 15% অফ দ্য টোটাল স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। কিন্তু দিল্লির ক্ষেত্রে এটা হচ্ছে 10%। মানে দিল্লিতে এখন অ্যাসেম্বলি সিট কটা, 70টা, তার 10% মানে 7জন মিনিস্টার থাকতে পারে দিল্লিতে। তো 10% এটা। আর অন্যান্য স্টেটের ক্ষেত্রে এটা 15%। আচ্ছা, আর স্টেট লিস্টের উপর অন্যান্য যে স্টেট গভর্নমেন্ট আছে তার যে লেজিসলেচার, স্টেট লিস্টের সমস্ত আইটেমের উপর স্টেট লেজিসলেচার ল বানাতে পারে। কিন্তু দিল্লির গভর্নমেন্ট, দিল্লির যে লেজিসলেচার, সেটা স্টেট লিস্টের সমস্ত আইটেমের উপরই ল বানাতে পারে, কিন্তু 3টে আইটেমের উপর পারে না, পুলিশ, ল্যান্ড এবং পাবলিক অর্ডারের উপর পারে না। ঠিক আছে। এবং দিল্লি গভর্নমেন্টের লিমিটেড পাওয়ার আছে বিউরোক্র্যাটদের অ্যাপয়েন্টমেন্ট এবং ট্রান্সফারের ব্যাপারে, যেটা অন্যান্য স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে এই লিমিটেড পাওয়ারটা নেই। সেটা অন্যান্য স্টেট গভর্নমেন্টের কাছে ক্ষেত্রে পাওয়ারটা পুরোপুরি আছে, কিন্তু দিল্লির ক্ষেত্রে লিমিটেড পাওয়ার আছে। এবং দিল্লির ক্ষেত্রে অনেক পাওয়ার যেটা পার্লামেন্টের হাতে আছে। ঠিক আছে। এবং 2023-এ জানো তোমরা যে দিল্লির এনসিটি, দিল্লির যে অ্যাক্ট, সেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, তার জন্য কন্ট্রোভার্সি হয়েছিল। আচ্ছা, সেই জন্য যেহেতু এরকম এলজির সাথে সিএম এর একটা কন্ট্রোভার্সি লেগেই থাকে দিল্লির ক্ষেত্রে, সেই জন্য তোমরা কনক্লুশনে কোঅপারেটিভ ফেডারেলিজমের উপর জোর দিয়ে বলতে পারো যে আমাদের দেশে কোঅপারেটিভ ফেডারেলিজম হওয়াটা খুব দরকার, যে সেন্টার স্টেট কোঅপারেশনটা খুব দরকার, তাহলে ডেভেলপমেন্টটা ভালো হবে। এইভাবে বলতে পারো। কারণ আমরা জানি রিসেন্টলি যে এলজি ভার্সেস সিএম বা সেন্টার ভার্সেস স্টেট দিল্লির ক্ষেত্রে কনফ্লিক্ট কিছু হয়েছিল, সেজন্য তোমরা কোঅপারেটিভ ফেডারেলিজমের ইম্পর্টেন্স বলে এটা কনক্লুড করতে পারো অ্যান্সারটা। তো ঠিক আছে, তাহলে আজকে দুটো কোশ্চেন হয়ে গেল মেন্সের আর 30টা এমসিকিউ। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।